প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা যাওয়ার আগে আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম: 94 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ। তারপরে আছে দৈনিক আমার দেশ। আমার দেশের প্রধান শিরোনাম: বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি, বৃহত্তর নির্বাচনী জোট গঠন প্রক্রিয়া চালু আছে সালাউদ্দিন। বিএনপি জোটে এনসিপির যুক্ত হওয়ার সম্ভাবনা, শুধু আসন সমঝোতা নয়, রাজনীতিটাও দেখব, মাহমুদুর রহমান মান্না। দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রধান শিরোনাম: আটক বললে 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনতে হবে, বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনাম: ক্যাডারদের দ্বন্দ্বে আটকে আছে প্রশাসনিক সংস্কার। সংস্কার আটকে যাওয়ার অন্যতম কারণ উপসচিব পদ। জুলাই সনদে জনপ্রশাসনের 6 প্রস্তাব নিয়েও মতানৈক্য। দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনাম: চবিরাবিতে জমজমাট প্রচার, ভোটার কাছে টানতে প্রার্থীরা মরিয়া, ভোটের লড়াইয়ে 8 প্যানেল। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুনানি শুরু, অভ্যুত্থানে হাসিনার দানবীয় সরকারের পতন ঘটে। দৈনিক ইনকিলাব। ইনকিলাবের প্রধান শিরোনাম: সেনাবাহিনীর স্মার্ট সিদ্ধান্ত সর্বমহলে প্রশংসিত, গুজববাজরা ধরাশায়ী। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম: খুঁড়িয়ে চলছে অর্থনীতি, ঝুঁকি নিচ্ছেন না উদ্যোক্তারা, নতুন বিনিয়োগে বড় ভয়, খানাখন্দে ভরা সড়ক। রাজধানী এবং জেলাগুলোর সড়কের যে চিত্র, সেটাই ফুটে উঠেছে প্রতিবেদনে। তারপরে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম: সেনা কর্মকর্তাদের বিচার ইস্যুতে নানা আলোচনা প্রশ্ন, সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন অনেকেই, প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত বিএনপি, সেনাবাহিনীকে নিয়ে দেশবাসী গর্বিত থাকতে চায় জামায়াত। দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম: সুবিধার উপর সুবিধা, সরকারি কর্মচারীদের পেনশন। যারা একসঙ্গে পেনশনের সব টাকা নিয়ে গেছেন, তারা আবার 10 বছর পরেই নতুন করে পেনশনের আওতায় আসছেন। অর্থনীতিবিদরা বলছেন, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতির পরিপন্থী আয়োজন, বেসরকারি খাতে নিয়োজিত 85% কর্মজীবীর ভবিষ্যৎ নিয়ে নেই কোনো প্রস্তাবনা। দৈনিক কালবেলা। কালবেলার প্রধান শিরোনাম: গণভোট হবে সংসদ নির্বাচনের দিন, শিক্ষকদের উপর হামলা, আজ থেকে লাগাতার কর্মবিরতি শিক্ষা প্রতিষ্ঠানে। দৈনিক নয়া দিগন্ত। নয়া দিগন্তের প্রধান শিরোনাম: 15 সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে, ফ্যাসিস্ট পতনে 24-এর গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল, চিফ প্রসিকিউটর। বিএনপি নির্বাচনী মাঠে জামায়াতকে প্রধান প্রতিপক্ষ মনে করছে, তরুণদের স্বপ্নবান হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা। সংবেদনশীল মোড়ে অর্থনীতি। দৈনিক মানবজমিন। মানবজমিনের প্রধান শিরোনাম: আফগানিস্তান পাকিস্তান তুমুল সংঘাত, বহু সেনা হতাহত, সীমান্ত বন্ধ। দৈনিক বণিক বার্তা। বণিক বার্তার প্রধান শিরোনাম: 2025 সাল এপ্রিল জুন প্রান্তিকে এফডিআই কমেছে 61%। দায়িত্ব নেওয়ার পর 14তম বিদেশ সফরে ইতালির রোমে প্রধান উপদেষ্টা। দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের প্রধান শিরোনাম: জুলাই চার্টার, নেক্সট জিএস মে গেট 120 days ফর ইমপ্লিমেন্টেশন। নিউজ। নিউজের প্রধান শিরোনাম: পোর ফান্ডিং হ্যান্ডিক্যাপস রিসার্চ অ্যাট পাবলিক ইউনিভার্সিটি। তো স্যার, এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রতিটি সংবাদেরই আজকে প্রধান শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে এবং 94 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। তো স্যার, এই বিষয়গুলি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আপনাকে শুভ সকাল, এবং দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে। 2024 সালের 5ই আগস্টে ছাত্র জনতার একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয় এবং একই সাথে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট রেজিমের হাত থেকে মুক্তি লাভ করে। 2008 সালে প্রথম একটি নির্বাচন এবং পরবর্তীতে 14, 18 এবং 24 সালের নির্বাচনের মধ্য দিয়ে
মানে নির্বাচন নামক প্রহসনের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে তার একটা দীর্ঘস্থায়ী রাজত্বের, আমরা রাজত্ব শব্দ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সেটি বলার কোনো মানে সুযোগ নেই, কিন্তু তার যে শাসন ব্যবস্থা সেটা একটা এক ধরনের আধিপত্যবাদী রাজত্ব তিনি কায়েম করেছিলেন, একটা ফেসিবাদী শাসন ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই ফেসিবাদী যুগে ভিন্ন মত দলনের জন্য তিনি কতগুলো পন্থা অবলম্বন করেছিলেন আমরা সেটা জানি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং নানাভাবে ভিন্ন মতকে দলন করে তিনি এক দলীয় একটা শাসন ব্যবস্থা কার্যত তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে যখন তার বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানের সময় তিনি অভ্যুত্থান দমনের জন্য বাংলাদেশে এক ধরনের আমরা বলবো যে গণহত্যা তিনি চালিয়েছিলেন। এবং তিনি যে এই গণহত্যার নির্দেশদাতা ইতিমধ্যেই সেটি প্রমাণিত হয়েছে। এবং তার যে অডিও রেকর্ড, সেই অডিও রেকর্ডটি আমরা জানি যে বিবিসির ফরেনসিক রিপোর্ট এবং আমাদের আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালেও নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে যে তিনি সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেথাল উইপেন যারা আন্দোলনকারীদের বিরুদ্ধে সেইগুলো ব্যবহারের জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। এবং ইতিমধ্যে আরও কিছু কিছু মানে অডিও ফাঁস হয়েছে যেখানে ওই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে সেতু ভবন সহ বিভিন্ন জায়গায় যে নাশকতামূলক কাজগুলো হয়েছিল সেইগুলোতেও তার এক ধরনের নির্দেশ ছিল। এই কাজগুলো করে মানুষের জাতীয় সম্পদ ধ্বংসের অভিযোগটা আন্দোলনকারীদের দিকে ঠেলে দিয়ে তিনি এক ধরনের সুবিধা নিতে চেয়েছিলেন। তো সেই শেখ হাসিনা যখন শেষ পর্যন্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি পদত্যাগে বাধ্য হলেন, দেশ থেকে পালিয়ে গেলেন, তো বিগত ১.৫ দশক ধরে বাংলাদেশে তার যে গণহত্যা সহ খুন, গুম, নানা রকমের যে অপরাধ, বিশেষ করে মানুষের যে ভোটাধিকার হরণ, গণতান্ত্রিক ব্যবস্থাকে যে ধ্বংস করা, এবং শুধু তাই না বিচার বিভাগকেও তার হাতের মুঠোয় নিয়ে সেটার অপব্যবহার, তারপরে সংবিধান সংশোধনের সংখ্যাগরিষ্ঠের জুড়ে সংবিধান সংশোধনের মাধ্যমে মানুষের বহুল কাঙ্ক্ষিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা মানে যে বাতিল করা, এই যে অসংখ্য অপরাধে যে তিনি অভিযুক্ত, সেই অপরাধী শেখ হাসিনা যিনি এখন দিল্লিতে পালিয়ে আছেন, তার বিচার এটা এই দেশের মানুষের একটা বহুল প্রত্যাশিত বিষয়। এবং ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেইখানে তার বিচার কার্যক্রম শুরু করেছে। আপনি জানেন যে তার অপরাধের হোতা যারা ছিলেন এর মধ্যে আমরা জানি যে পুলিশ বাহিনীর একজন আইজিপি তিনি রাজসাক্ষী হয়ে তার অপকর্মের কথা সেইখানে আদালতে তুলে ধরেছেন এবং বিভিন্ন সাক্ষীদের মাধ্যমে তার যে অপরাধ সেই অপরাধের সপক্ষে সেইখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে এইগুলো উপস্থাপিত হয়েছে। এখন ট্রাইব্যুনাল বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় এখন এই সাক্ষ্য গ্রহণের পর এখন যুক্তিতর্ক শুরু করেছে এবং এই ব্যাপারে কিন্তু এই দেশের মানুষের একটা নজর এই ট্রাইব্যুনালের দিকে আছে যে ভবিষ্যতে বা ট্রাইব্যুনালে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিচার কার্যক্রমটি কিভাবে পরিচালিত হচ্ছে বা শেষ পর্যন্ত এটা কি হবে, মানুষের এক ধরনের আগ্রহ আছে, কৌতূহল আছে এবং এই ট্রাইব্যুনালের কাছে একটা ন্যায় বিচারের প্রত্যাশা মানুষের আছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে আপনি যেটি বললেন যে গতকাল আজকে যে পত্রিকাগুলোতে খবর এসেছে, এই খবর মানুষের মধ্যে নিঃসন্দেহে একটা নতুন ধরনের কৌতূহল তৈরি করেছে এবং একই সাথে মানুষের মধ্যে একটা আশাবাদও তৈরি হয়েছে যে এই যে স্বৈরাচারের হাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, খুন গুম হয়েছে, বিভিন্ন পরিবার মানে তারা মানে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, তার একটা বিচার হওয়া দরকার। এই বিচারটি শুধুমাত্র শেখ হাসিনার অপকর্মের জন্য যে হওয়া দরকার তা না, একই সাথে ভবিষ্যতে একই ধরনের অপরাধ করে কেউ যে মানে বিচারের আওতামুক্ত হবে না সেই বার্তা দেওয়ার জন্য এই বিচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়। তো আমি এই পর্যন্ত এই বিচারিক কার্যক্রমের যে অগ্রগতি আমরা দেখছি সেই অগ্রগতিতে এটা একটা আশাবাদী হওয়ার মতো অবস্থা এবং আমার ধারণা যে আগামী জাতীয় নির্বাচনের আগে এই বিচারিক কার্যক্রম এটা আরও অনেকটাই মানে অগ্রসর হবে। শেখ হাসিনার সাথে তাকে এই দানবীয় চরিত্রের মানে রূপান্তরিত করার জন্য যে সমস্ত সহযোগীরা মানে কাজ করেছিল তাদেরও স্বরাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিপরিষদে আরও সদস্যরা আছেন তাদের সহ
যে উদ্যোগটি নেওয়া হয়েছে এবং বিভিন্ন বাহিনী বাংলাদেশের যারা শেখ হাসিনার শক্তির মূল উৎস হিসাবে কাজ করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তাদেরকেও সাংবাদিক থেকে শুরু করে তাদেরও যে বিচারের মুখোমুখি করা হচ্ছে, সেইটা আমাদের জন্য ভবিষ্যৎ রাজনীতি যারা বা দেশ পরিচালনায় যারা আসবেন তাদের একটা সতর্ক বার্তা হিসাবে কাজ করবে বলে আমি মনে করি। স্যার, গতকালকে প্রসিকিউটর তাজুল ইসলাম যেটি বলেছেন যে আটক বললে অবশ্যই 15 সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে। সেনাবাহিনী একটা ব্রিফিং এর পরিপ্রেক্ষিতে তিনি গতকালকে সংবাদ সম্মেলন করেছেন এবং এই মন্তব্যটি করেছেন। জি, আমরা শেখ হাসিনার পতনের পর থেকেই আমরা রাষ্ট্রীয় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ তাদের মধ্যে সামগ্রিকভাবে আমরা একটা বাহিনীকে বলবো না, এই বাহিনীর মধ্যে কিছু স্বার্থন্বেষী গোষ্ঠী যারা এই শেখ হাসিনাকে এই গত 15 বছর ধরে নানাভাবে তার অপকর্মের সহযোগী শক্তি হিসাবে কাজ করেছিল এবং আয়নাঘর থেকে শুরু করে খুন গুম ইত্যাদি অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বাহিনীর যারা কাজ করছিল তারাও কিন্তু আমাদের আলোচনায় এসেছে। আমরা তারেক সিদ্দিকীর কথা আমরা জানি, যিনি পালিয়ে গেছেন। তারপরে আমরা আকবর হোসেনের কথা আমরা জানি, জিয়াউদ্দিনের কথা, জিয়াউল হাসানের কথা আমরা জানি। তাদের বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে আলোচনার মধ্যে এসেছে। কয়েকদিন আগে আমরা হঠাৎ করে দেখলাম যে 23 জন সেনা কর্মকর্তার ব্যাপারেও এখানে একটা আলোচনায় এসেছে এবং ইতিমধ্যে এই 23 জন কর্মকর্তার মধ্যে 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বা এটি ইতিমধ্যে একটি খবর হয়েছে এবং এই খবরটিও আমরা জেনেছি সেনাবাহিনীর একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। এবং বাকি যে 9 জন আছেন তাদের মধ্যে কেউ কেউ পলাতক আছেন, ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছেন এবং সম্ভবত একজন তিনি আত্মগোপনে আছেন, দেশেই আছেন বলা হচ্ছে যে একজন আত্মগোপনে আছেন। এই যে সেনাবাহিনীর এই সদস্যরা যারা শেখ হাসিনার দোসর হিসাবে এখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত হতাশার এবং দুঃখজনক। বাংলাদেশের সেনাবাহিনী একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আমরা বলবো যে সহায়ক শক্তি হিসাবে কাজ করেন এবং অতীতে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে এই সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা জীবনপণ কাজ করেছে, এটা আমরা দেখেছি। এবং সর্বশেষ এই যে আপনি দেখবেন যে 90 এরশাদের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের শেষ মুহূর্তে এরশাদের পতন হয়েছিল কিন্তু তিনি আর সেনা সমর্থন পান নাই। এই সেনাবাহিনী দেশের জনগণের বিপক্ষে দাঁড়ায়নি। আমরা 24-এও কিন্তু এটাই দেখেছি শেষ পর্যন্ত। সেনাবাহিনীকে তিনি যখন আর কাজে লাগাতে পারেননি, তাদেরকে অপব্যবহার করতে পারেননি, তখন কিন্তু তাকে মসনদ ত্যাগ করতে হয়েছে। তো সেই সেনাবাহিনীর কিছু মানুষ যারা, স্যার, তারা তো সরাসরি সেনাবাহিনীতে ছিলেন না, তারা বিভিন্ন সংস্থায় প্রেষণে ছিলেন। জি, কিন্তু আপনি দেখেন প্রেষণে ছিলেন কিন্তু প্রত্যেকেই শেখ হাসিনার রেজিমে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে কিন্তু তারা নিয়োজিত ছিলেন। আজকে এখন যারা প্রেষণে যাদেরকে আনা হয়েছে, সেই প্রেষণের ভূমিকার জন্য তো তাদেরকে আনা হয়নি, তাদেরকে আনা হয়েছে তাদের অতীতের যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো ছিল, বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে যে তারা ছিলেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব থেকে রাষ্ট্রীয় বিভিন্ন সেনা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা যে নিয়োজিত ছিলেন, সেই সময় তারা যে অপরাধ করেছিলেন, সেই অপরাধের জন্য তাদেরকে নেওয়া হয়েছে। পরিবর্তনের পর বা এর আগে পিছনে অনেকেই হয়তো প্রেষণে গেছেন, কিন্তু তাদের এই প্রেষণকালীন সময়ের জন্য তাদের নয়, এর আগে যে তাদের যে ভূমিকা সেটার জন্য তাদেরকে আনা হয়েছে এবং এনেছে খোদ সেনাবাহিনী তাদেরকে এনেছে। এখন এই আনার বিষয়টিকে কেন্দ্র করে আমাদের দেশের সেনাবাহিনীকে সামগ্রিকভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য কেউ কেউ অপচেষ্টা করছে। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে কিন্তু এদেরকে হেফাজতে আনার দিনেই কিন্তু একটা বিবৃতি দেওয়া হয়েছিল এবং সেই বিবৃতিতে বলা হচ্ছিল যে কতিপয় ব্যক্তির জন্য সামগ্রিকভাবে যেন সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করা হয়। সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী এবং রাষ্ট্রের দেশপ্রেমিক বাহিনী, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা সর্বদাই সচেষ্ট আছে। কোনো ব্যক্তি বিশেষ বা কয়েকজনের জন্য সামগ্রিকভাবে যেন এই বাহিনীরকে প্রশ্নবিদ্ধ না করা হয় এবং এই ধরনের অপচেষ্টা করে বাংলাদেশের মানুষকে বা বিশ্ববাসীকে যেন কোনো ভুল বার্তা দেওয়া না হয়। তো এটি আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে এটি খুবই দায়িত্বশীল একটা
স্টেটমেন্ট। একটু আগে আপনি জামাতের আমিরের একটা বক্তব্য এখানে তুলেছিলেন, পাঠ করেছিলেন। আমরাও জি জি, তো কলঙ্কিত না করা হয়, এটাও আমরা মনে করি যে রাজনীতিবিদদের এটা একটা দায়িত্বশীল আচরণ এবং মানুষ কিন্তু এটাই প্রত্যাশা করে। তো এখন এই যে বহুল আলোচিত আপনি যেটি বলছেন যে আমাদের সেনাবাহিনীর এই যাদের কথা বলা হচ্ছে যে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, আমাদের যিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, তিনি বলেছেন তাদেরকে যদি আটক করা হয়ে থাকে তাহলে তাদেরকে আদালতে প্রডিউস করতে হবে। বাংলাদেশের দুই ধরনের ইয়াতে হতে পারে, তাদের সেনা আইনেও তাদের বিচার হতে পারে এবং সেটি সাধারণ আদালতেও তাদেরকে আসতে হবে। কি হবে সেটি আমরা অপেক্ষা করছি, কিন্তু যেহেতু তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, ফলে আমরা মনে করছি যে তাদেরও এই যে অপরাধের এটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিও কিন্তু এক ধরনের ইতিবাচক। এবং আমি যেরকমটা বলেছিলাম যে প্রধানমন্ত্রীর এবং তার সাথে যাদেরকে 94 জনের কথা আমরা বলছি, সেটাও যেমন একটা ইতিবাচক পদক্ষেপ, এটাও একটা ইতিবাচক যে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের ক্ষেত্রে, যদিও আমরা মনে করি যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না, কিন্তু এটা একটা বার্তা হিসাবে কাজ করবে। আমরা চাই যে এখানে একটা ন্যায় বিচার হোক, যাদেরকে ধরা হয়েছে বা হেফাজতে নেওয়া হয়েছে তারাও যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হন, কোনো রকমের প্রতিহিংসার শিকার হয়ে তারা যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হন, সেটা আমরা দেখতে চাই। স্যার, দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম হচ্ছে বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি, বৃহত্তর নির্বাচনের জোট গঠন প্রক্রিয়া চালু আছে। সালাউদ্দিন আহমেদ, বিএনপি জোটে এনসিপি যুক্ত হওয়ার সম্ভাবনা, শুধু আসন সমঝোতা নয় রাজনীতিতেও দেখব। মাহমুদুর রহমান মান্না। তো প্রতিটা নির্বাচনের আগে এরকম নির্বাচনী জোট আমরা দেখেছি। তো এবারের নির্বাচনী জোট নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, বাংলাদেশের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, পাকিস্তান সৃষ্টির পর 54 সালে আমাদের এখানে প্রথম প্রাদেশিক নির্বাচন হয়েছিল, পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন। সেই নির্বাচনে আমরা দেখেছিলাম সেই সময় ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে 4টা রাজনৈতিক দল একটা যুক্ত ফ্রন্ট করেছিল। এই যে নির্বাচনী জোট, নির্বাচনী মোর্চা গঠনের ইতিহাসের কথা আমি বলতে, সেখানে একটা নির্বাচনী জোট তারা গঠন করেছিল। এবং শুধু তাই না, অমুসলিম যে আসনগুলো সেখানে একটা সংখ্যালঘু জোটও কিন্তু হয়েছিল। এবং পরবর্তীতে আপনারা দেখবেন যে বাংলাদেশের মানে মুক্তি সংগ্রামকালীন সময়ে আন্দোলন সংগ্রাম পরিচালনার জন্যও কিন্তু অনেক সময় সমমনা রাজনৈতিক দল বা এক লক্ষ্যকে সামনে রেখে যারা মানে ঐক্যে প্রয়াসী সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশে বারবার কিন্তু মানে ঐক্য হয়েছে। নির্বাচনী জোট বলেন বা আন্দোলন সংগ্রাম পরিচালনার জন্য বৃহত্তর জোটের মাধ্যমে আন্দোলন ক্ষমতাসীনদের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, এটি সবসময় হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের ইতিহাসে সেটি আমরা দেখব। এবং নিকট অতীতের নির্বাচনগুলো আমরা যখন দেখি, সেইখানে মহাজোট, 4 দলীয় জোট, তারপরে নানা নামে কিন্তু জোট হয়েছে। ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু জোট সেটা হয়েছে। তো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেইখানে যেহেতু আওয়ামী লীগ এখন নেই রাজনীতিতে দৃশ্যত, এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা একেবারেই আমরা দেখছি না, তো সেই হিসাবে রাজনীতিতে এখন একটা নতুন করে মেরুকরণ হবে। জামাত আপনি দেখেন যে তারা কিন্তু রাজনীতির মাঠে অনেক দিন ধরে নির্বাচনী আমেজ নিয়ে বা নির্বাচনী পরিকল্পনা নিয়ে সক্রিয়, এবং তারা ইতিমধ্যেই মানে আমরা বলবো যে একটা অনানুষ্ঠানিকভাবে 300 আসনে তাদের প্রার্থিতা ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং প্রার্থীরা জনসংযোগ করছেন। এবং জামাতে ইসলামী যেহেতু এই 5 আগস্টের পর পরিবর্তিত বাস্তবতায়, এটি আমার কাছে প্রত্যাশিত যে একসময় তাদের যারা রাজনৈতিক মিত্র ছিল সেই বিএনপির সাথে তাদের মানে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং পরস্পর বিরোধী একটা অবস্থানে আছে। এবং সেই অবস্থানের মধ্যে জামাতে ইসলামীও কিন্তু তার নেতৃত্বে একটা বড় ধরনের জোট তৈরি করার চেষ্টা করেছিল, বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলোকে নিয়ে। সেখানে আপনারা দেখেছেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যেটি চরমোনাইয়ের এবং অন্যান্য খেলাফত মজলিস অন্যগুলোর সাথেও করার চেষ্টা করা হচ্ছিল। আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত জামাত হয়তো, আমরা সম্প্রতি চরমোনাইয়ের পীরদের পক্ষ থেকে যে জামাতের সাথেও তাদের শেষ পর্যন্ত নাও হতে পারে, বনিবনা নাও হতে পারে বা জোট তৈরি না হতে পারে। অন্যদিকে বিএনপি কিন্তু 12 দলীয় জোট এবং সমমনা জোট এই নামে কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা কিন্তু সমমনাদের নিয়ে তারা আন্দোলন করেছে। এবং আপনি দেখেন তারেক রহমান সাহেব বারবার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু বারবার বলেছেন যে
যাদের নিয়ে তারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, সুযোগ পেলে তারা তাদের নিয়ে সরকার গঠন করবেন, বৃহত্তর ঐক্যের সরকার, কখনো কখনো জাতীয় সরকার শব্দটাও তিনি ব্যবহার করেছেন। তো আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি আগামী ফেব্রুয়ারি মাসে নির্ধারিত আছে, আমার মনে হয় সেখানে যারা আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে ছিলেন তারা তো থাকবেন, নতুন কাউকেও সেখানে অন্তর্ভুক্ত করার একটা প্রচেষ্টা বিএনপির থাকবে। এবং এনসিপির সাথে কিন্তু জামাতও একটা জোট গঠন করার কথা বা সেই প্রচেষ্টাটা তাদের মধ্যেও ছিল। এবং একসময় মানুষ মনে করেছিল যে এনসিপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্বের একই ধরনের সুরের পরিপ্রেক্ষিতে যে এনসিপির হয়তো জামাতের সাথে একটা জোট হতেও পারে। কিন্তু এনসিপির নেতৃত্ব যা আমার কাছে সবসময় মনে হয়েছে যে জামাতের বাংলাদেশের রাজনীতিতে কিছু ইস্যু আছে, যে ইস্যুগুলো বাংলাদেশের সামগ্রিকভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তো সেই ইস্যুগুলো যেহেতু এখনও, যেমন ৭১-এর ভূমিকার প্রশ্নটি আমরা যদি এখানে বলি, তো সেই প্রশ্নটিকে সামনে রেখে এই নতুনদের রাজনৈতিক দল শেষ পর্যন্ত জামাতের সাথে কোনো জোটে যাবে কিনা এই নিয়ে আমার একটা প্রথম থেকেই সংশয় ছিল। তো কয়েকদিনের মধ্যে যে একটা ডেভেলপমেন্ট পলিটিক্সে দেখছি, আমরা পলিটিক্যাল ডেভেলপমেন্ট দেখছি, আমি জানি না এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সাথে যাবে কিনা সেটা জানি না, কিন্তু জামাতের সাথে তাদের একটা ঐক্য, নির্বাচনী ঐক্য হওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। তো সেইখানে এই সুযোগটা বিএনপি পাবে এবং বিএনপি একটা বৃহত্তর তার সমমনা যাদের সাথে তাদের নিয়ে একটা মোর্চা গঠন করতে পারবে। আমরা কিছুদিনকে দেখলাম যে এনসিপি গণ অধিকার পরিষদ তারা একটা একীভূত হওয়ার একটা, আমার মনে হয় এই পরিকল্পনাটাও আর সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। আপনি দেখেন যে এনসিপির যে নেতৃত্ব, সেখানে নাহিদ ইসলাম যেটার আহ্বায়ক এবং এখানে যারা মুখ্য সমন্বয়ক হিসাবে যারা কাজ করছেন, তারা রাজনীতির মাঠে অনেক সক্রিয় এবং তাদের মধ্যে কাউকে আমরা কিন্তু মানে খুবই কি শব্দটা কি ব্যবহার করব আমি জানি না, যে তাদের মধ্যে কারো মানে বক্তব্য ইত্যাদি সব কিছুতে মিলিয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে একটা বিশেষ পরিচিতি তারা লাভ করেছেন। ইতিবাচক নেতিবাচক আমরা কোনোটা বলছি। তো এখন গণ অধিকার পরিষদের মতো একটি রাজনৈতিক দল, যেটিকে নুরুল হক নূর নেতৃত্ব দিচ্ছেন, তিনি এটাতে একীভূত হয়ে নেতৃত্বের প্রশ্নে তারা একটা ঐক্যবদ্ধ জায়গায়, রাশেদ খানের মতো যারা নেতা আছেন তারা এক জায়গায় যেতে পারবেন কিনা এটা নিয়ে আমাদের কাছে একীভূত হওয়ার সম্ভাবনা কম আমার কাছে মনে হয়, কিন্তু তাদের মধ্যে জোট হতে পারে। কেননা নুরুল হক নূর এবং রাশেদ তারা এই রাজনৈতিক দলের অস্তিত্ব বিপন্ন মানে বিলীন করে দিয়ে এনসিপির সাথে আসবে এবং সেইখানে দলে যদি তারা তাদের মানে মর্যাদাপূর্ণ অবস্থান না পায় তাহলে সেইখানে তাদের আসার সম্ভাবনা কম। গত নির্বাচনে গণ অধিকার পরিষদের কোনো নিবন্ধন ছিল না, এখন তারা নিবন্ধিত দল। তো ফলে এই বিষয়গুলো তাদের মাথায় থাকবে এবং সেইখানে আমার মনে হচ্ছে ফাইনালি এনসিপির সাথে মানে গণ অধিকার পরিষদের মানে আমরা যে বলবো যে যেটা একীভূত হওয়ার যে সম্ভাবনা, সেখানে রাজনৈতিক দলটির নাম নিয়েও তারা আলোচনা করেছিল, কিন্তু সেটা খুব বেশি এগিয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। জি স্যার, একটু জামাতকে নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে জামাত যে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছে, এটা মানে আসলেই জামায়াতও জানে বলছি এই কারণে যে দেশের অধিকাংশ মানুষ, দেশের অধিকাংশ রাজনৈতিক দল এই পিআরের বিপক্ষে, শুধু জামাত সহ ছোটোখাটো দু একটি দলের পক্ষে। তো জামাত কেন হঠাৎ করে পিআর নিয়ে এত সরব হয়ে গেল, এর কারণটা কি? দেখুন, জামাতের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিছু রাজনৈতিক কৌশল থাকে। জামাত একটা অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক দল এবং আপনি জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক মাঠে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত কয়েকবার নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই নিষিদ্ধ ক্রম যদি আমরা ধরি তারপরেও কিন্তু অনেক পুরনো দল এবং অভিজ্ঞ রাজনৈতিক দল। জামাত প্রথম থেকেই আমাদের জাতীয় নির্বাচনটাকে একটু বিলম্বিত করতে চেয়েছে। এই বিলম্বিত করার মধ্যে তাদের একটা নিজেদের রাজনৈতিক স্বার্থ জড়িত আছে। আপনি দেখেন 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর জামাত কিন্তু সরকারের মধ্যে একটা অবস্থান তারা তৈরি করেছে, দেশে তারা একটা অবস্থান তৈরি করতে পেরেছিল এবং এটি যতদিন জাতীয় নির্বাচন বিলম্বিত হবে ততদিন তারা এই সুবিধাটা নিবে এবং এই সুবিধাটা নিয়ে রাজনৈতিক মাঠে তারা নিজেদেরকে সংঘবদ্ধ আরও করার ক্ষেত্রে তারা কিছু ভূমিকা পালন করবে। সেই জন্য জামাতের ক্ষেত্রে নির্বাচনের ব্যাপারে তাদের কোনো তাড়াহুড়া ছিল না, নির্বাচনটাকে তারা প্রলম্বিত করতে চেয়েছে।
এখন যেহেতু সরকার লন্ডনে বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার পর সরকার প্রধান যখন দেশে এসে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন, ইতিমধ্যে এটা রোডম্যাপ তৈরি হয়ে গেছে এবং সরকার এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে এক ধরনের শক্ত অবস্থানের মধ্যে আছে। তখন জামাত তার রাজনৈতিক কৌশল হিসাবে আমাদের ধারণা যে নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের ইস্যুভিত্তিক রাজনীতি তারা তৈরি করেছে। এবং আপনি যেটি বলেছেন যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে যে আমাদের যে এখন আরপিও আছে সেখানে আমাদের এই পিআর পদ্ধতির নির্বাচনের কোনো নাই এবং আমাদের সংবিধানেরও নেই। তো তারপরেও জামাত এটা বারবার এই ইস্যুটাকে সামনে রেখে মাঠে এক ধরনের ভিন্ন অবস্থা তৈরির মধ্যে রাজনৈতিক কিছু কৌশল বা ফায়দা তারা মানে আদায়ের চেষ্টা করছে। স্যার, অনেকেই বলেন যে বিএনপি ক্ষমতা যাবে সেটা জামাতও জানে, কিন্তু প্রধান বিরোধী দল কে হবে সেটা নিয়েই একটা আপনার সংশয় থাকার কারণেই কি জামাত এরকম দেখুন, করছে? এটা তো অনেকেই বলছেন যে জাতীয় পার্টি যদি নিষিদ্ধ না হয় এবং নির্বাচনে যদি তারা আসতে পারে তাহলে জামাতের মানে বিরোধী দলে প্রধান বিরোধী দল হওয়ার এটাও প্রশ্নবিদ্ধ এবং সেই কারণে জামাত দেখেন জাতীয় পার্টি নিয়ে সবসময় কিন্তু তারা সরব, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা স্বৈরাচারের দূষর হিসাবে। এবং এটার মধ্যে একটা অংশ, জাতীয় পার্টির তো 3টা অংশ, কিন্তু তারা একটা অংশ নিয়ে কথা বলে যেটি জিয়াম কাদেরের নেতৃত্বে হচ্ছে, এটি নিয়েই তারা কথা বলেন। এটার একটা অন্যতম কারণ হচ্ছে জামাত এখন রাজনীতির মাঠে তারা ভবিষ্যৎ বিরোধী দল, প্রধান বিরোধী দল হওয়ার ক্ষেত্রে তাদেরকে প্রতিপক্ষ হিসাবে জাতীয় পার্টিকেই মনে করে। তো সেই কারণে জামাতেরও একটা আছে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় এবং সেইখানে তাদের নিজস্ব ভোটের বাইরে যদি আওয়ামী লীগের, যেহেতু আওয়ামী লীগের সহযোগী হিসাবে তারা ছিল, আওয়ামী লীগের কিছু যদি ভোট তারা মানে নিজেদের বাক্সে নিতে পারে, সেই ক্ষেত্রে জামাতের প্রধান বিরোধী দল হওয়ার যে মানে এখন একটা সম্ভাবনা, সেটাও একটা প্রশ্নের মধ্যে পড়বে বা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। তো সেই সমস্ত কারণে জামাত তার নির্বাচনী কৌশল হিসাবে পিআর, এখন দেখেন এক ধরনের পিআর নিয়ে তারা মাঠে আছে, কিন্তু একই সাথে তারা কিন্তু তাদের প্রার্থীদের গণসংযোগের ক্ষেত্রে এখন পর্যন্ত অন্য কোনো দল কিন্তু মাঠে নেই, তারা কিন্তু সেটা করছে এবং সেটা ওই সংসদীয় নির্বাচনী যে ব্যবস্থা আছে সেটার মধ্যে, মানে আমাদের যে বর্তমান সংবিধানের আওতায় আরপিওর আওতায় যেটা আছে সেটা নিয়েই তারা কাজ করছে। জি জি। তো স্যার, আমরা একেবারেই শেষের দিকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনা অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।